This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. जय जय देवी चराचर सारे कुचजुग शोभित मुक्ताहारे बीना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते। মুখস্থ আপনাদের সবার মুখস্থ আমি জানি, জানেন তো। বলুন, এই প্রত্যেক বছর যখন এই মন্ত্রটা উচ্চারণ করি সরস্বতী পুজোর দিন কীরকম রোমাঞ্চ জাগে না? মনে হয় না এই একটা জিনিস, এটার উপর আমার একটা অধিকার রয়েছে, এটা আমার জিনিস, আমি পারি, আমি বলতে পারি। সকালে অঞ্জলি, দুপুরে খিচুড়ি, ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে আড্ডা, এটাই তো সরস্বতী পুজো আমাদের কাছে, আপনার কাছে। কয়েক বছর আগে পর্যন্ত এটাই ছিল আমাদের সরস্বতী পুজো। কিন্তু মুশকিল কি জানেন, দিনকাল পাল্টে গেছে। মা কি ছিলেন আর কি হইয়াছেন, কি ছিলেন সেটা তো আমাদের সবারই এক্সপিরিয়েন্সটা প্রায় একই রকম। কি হইয়াছেন সেটা বড় কথা। এখন একসময় যে এই সরস্বতী তাবর বাঙালিকে পরীক্ষায় উতরে দিতেন, এখন তাকেই সব থেকে বড় পরীক্ষা দিতে হচ্ছে। কি দিনকাল পড়লো বলুন তো। ওই শুনলেন না, তপস্বী মহারাজ যখন বলছেন যে আমাদের ভগবানকে আমরাই রক্ষা করতে সক্ষম, তখন পিকে বলছে, সিনেমার পিকে, হ্যাঁ খেয়াল রাখবেন, পিকে বলছে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করলেন তাকে রক্ষা করবে সামান্য মানুষ। টিভি চ্যানেলের স্টুডিওতে এই টিভি হলে আমাদের বেশ একটা মনে হয় যে চেনা চেনা ফিল আসে, লাইভ বিতর্ক। সেখানে তপস্বী মহারাজকে নাকানি চোবানি খাওয়ানো পিকে আর যদি হঠাৎ ওই স্পেসশিপ থেকে এই বাংলায় নেমে আসে, কি হবে বলুন তো? যদি নেমে আসতো তাহলে বুঝতে পারতো স্বয়ং ঈশ্বরও এই রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্তত যদি বিজেপি নেতাদের কথা ধরেন, তাহলে সিকিউরিটি না পেলে এ রাজ্যে নাকি সরস্বতী পুজোর আয়োজনই করা যেত না। এটা ঠিক, পুজোর জন্য আমাদের রাজ্যের অন্তত 3টে জায়গায় পুলিশ প্রোটেকশন দিতে হয়েছে। হাইকোর্টের নির্দেশে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে পুলিশ বসিয়ে পুজোর আয়োজন করতে হয়েছে। নদিয়ার হরিণঘাটায় ওই প্রাইমারি স্কুলে পুলিশের সামনে পুজোর থেকে অঞ্জলি যাবতীয় কিছু হয়েছে। আর শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজো উপলক্ষে ওই পুলিশকেই সিকিউরিটির ব্যবস্থা করতে হয়েছে, কারণ এই 3টে জায়গাতেই একটা টেনশন তৈরি হয়েছিল। শিলিগুড়ির কলেজে টেনশনের কারণ কি? তৃণমূল ছাত্র পরিষদের 2টো গোষ্ঠীর লড়াই। হরিণঘাটায় টেনশনের কারণ কি? স্থানীয় তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডল, সে নাকি হুমকি দিয়েছিল। আর যোগেশচন্দ্র ল কলেজে টেনশনের নেপথ্যে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাব্বির আলীর উপস্থিতি। 3টে আলাদা জায়গা, 3টে প্রেক্ষাপট আলাদা, কিন্তু 3টে জায়গাতেই তৃণমূলের উজ্জ্বল উপস্থিতি, তাদের নামটা জড়িয়েছে। ফলে বাংলায় তৃণমূলের আমলে দেবদেবীরা যে বিপন্ন, এই রেকর্ডটা ফের বাজানোর কিন্তু একটা বিরাট সুবিধা পেয়ে গেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি কংগ্র্যাচুলেশনস জানাবো, কারণ উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তাতে উনি কিছুটা হলেও সফল হয়েছে। যেমন বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে পুজো করতে হয়, সে দুর্গা পুজো হোক বা অন্যান্য পুজো হোক, সেই পুজোটা করতে হয় পুলিশি বা আর্মি পাহারা। প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না। আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন, তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। ইন্টেলেকচুয়ালস আছে, তাদেরকে বলবো অ্যানালাইসিস করুন, কোন ভাবে অ্যানালাইসিস করবেন, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইসিস করে বলুন যে কেন যেখানে হিন্দুর সংখ্যা কমে যায় সেখানে সরস্বতী পুজো হয় না। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগি। সুকান্ত মজুমদার একটা সহজ সরল স্বীকারোক্তি করে ফেললেন, কিন্তু ইন্টেলেকচুয়ালদের ওই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থাকে, মানে এটা বামেদের এই শূন্য হওয়ার বাজারেও মুখে হাসি ফোটানোর জন্য কত বড় একটা সার্টিফিকেট বলুন তো। সে যাক, কিন্তু
রাজ্য বিজেপির জন্য একটা অসাধারণ ছবি তো আমরা দেখতে পেলাম। ইনফ্যাক্ট এর থেকে ভালো ছবি আর কি হতে পারে এই মুহূর্তে? সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী একই সুরে কথা বলছেন। কার হাতে সভাপতিত্ব থাকবে তাই নিয়ে যখন এই দুই রাজ্য নেতার মধ্যে চাপা টেনশন চলছে বলে চারপাশে প্রচার, মানে জল্পনা আর কি। সেই সব নেতাদের সেই সমস্ত প্রচারের বিরুদ্ধে একদম জাস্ট জবাব হিসেবে সুকান্ত শুভেন্দু জুটির এই পার্টনারশিপটা ছুড়ে দেওয়া যেতে পারে। এই যে সুযোগটা বিজেপির রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতা পেয়ে গেলেন, এক সুরে একমুখীভাবে একই বিষয়ে কথা বললেন, কোনো রকম ফাঁক নেই। এ মনে হলো যেন একজন আরেকজনের কার্বন কপি। এই সুযোগটা তারা পেলেন কেন? উত্তরটা তো সহজ, রাজনীতির জন্য। এবার রাজনীতির জন্য পাওয়া সুযোগ রাজনীতি করতে কাজে লাগাচ্ছে বিজেপি। কারণ বিজেপি নেতারা জানেন এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো এজেন্ডা সামান্য আঁচড় কাটতে পারে তা হলো এই ধর্মীয় ভাবাবেগ। হিন্দু বিপদে, এটা বলতে হবে। এবার হিন্দু বিপদে বললে তখন তো লোকে বলবেন হিন্দু বিপদে সে তো ওই পাশের বাংলাদেশে, এদেশে বা এ রাজ্যে তো নয়। কিন্তু এ রাজ্যে হিন্দুর আরাধ্য দেবদেবীরা বিপন্ন, এই বক্তব্যটা যদি একবার মানুষের মনে গেঁথে দেওয়া যায় তাহলে সংখ্যাগুরু হিন্দুরা তো অটোমেটিক্যালি ওই অস্তিত্বের সংকটের আশঙ্কায় কুঁকড়ে থাকবে। যত ভয় তত বিজেপির লাভ। তাই যত বেশি করে এই পুলিশি পাহারায় পুজোর আয়োজন হবে এই কথাগুলো সুকান্ত শুভেন্দুরা তত বেশি করে বলবেন। শুভেন্দু অধিকারী গতকাল হরিণঘাটায় গিয়েছিলেন। তৃণমূলের নেতা ওই আলিমুদ্দিন মণ্ডল হরিণঘাটার যে স্কুলটায় ওই সরস্বতী পুজো করলে শিক্ষকের ট্রান্সফার হয়ে যাবে বলে হুমকি দিয়েছিলেন, সেই স্কুল যে পঞ্চায়েত এলাকায় সেই নগর উকড়ায় গেছিলেন বিরোধী দল নেতা। কালকেই শুভেন্দু অধিকারী পুলিশকে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন, বলেছিলেন স্কুলে পুজো যদি না হয় তাহলে তিনি থানা ঘেরাও করবেন। হরিণঘাটার নগর উকড়ার স্কুলে পুলিশ প্রহরায় পুজো তবু হয়েছে, কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জেলা, শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা ক্ষেত্র, সেখানকার কলেজে পঞ্চমী তিথি পার হয়ে যাওয়ার পর কেন ফুল বেলপাতা পেতে হলো বিদ্যার দেবীকে? কারণ যে ঘরে পুজোর জিনিসপত্র উপকরণ সব যাবতীয় কিছু রাখা ছিল সেই ঘরটাই ছিল তালাবন্ধ, আর চাবি খো গে। মানে চাবিটা কার কাছে এটা নিয়েই তো বিরাট বিতর্ক। এবিভিপির দাবি চাবি নাকি লুকিয়ে রেখেছিল টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদ। আর তৃণমূল ছাত্র পরিষদের দাবি চাবি ছিল কলেজের এক অধ্যাপকের কাছে। চাবি কার কাছে ভগবান জানে। কারণ যাই হোক, 2026 আসতে তো আর বেশি দেরি নেই। কাজী পুজোটা কে পাবেন, কখন পাবেন, তার একটা ইঙ্গিত বা তার একটা মানে কি বলবো যোগাযোগ এই দেরিগুলো বা তালাবন্ধ, তালা হারিয়ে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে, তালা চাবি হারিয়ে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে এটা পরিষ্কার হচ্ছে। শুভেন্দু অধিকারী তো আজ বলেই দিয়েছেন সংখ্যাগুরু ভোট একজোট না হলে ভবিষ্যৎ অন্ধকার। শুভেন্দু অধিকারী জানেন এই অন্ধকারের ভয় যত বেশি করে লোকের সামনে তুলে ধরবেন, যত বেশি করে সেটা লোকের কাছে বাস্তবসম্মত বলে মনে হবে, তত বেশি তার বা তার দলের ভবিষ্যৎটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। সেজন্যই রাগঢাক গুড়গুড় না করে শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে ওই তৃণমূল নেতাদের নাম করে থ্যাংক ইউ দিয়েছেন। হরিণঘাটা স্কুল আর যোগেশচন্দ্র কলেজে তারা বিতর্ক তৈরি না করলে সরস্বতী পুজো নিয়ে যে সংখ্যাগুরু ভাবাবেগটা জেগে উঠত না, এটা তো বিরোধী দল নেতা বিশ্বাস করেন। আর করেন বলেই এই ধন্যবাদটা, কারণ তৃণমূল সুযোগ করে দিয়েছে বলেই সরস্বতীও রাজনীতির ইস্যু হয়ে গেছে। এটা কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন। এরকম গাইড পেলে রাজনীতি বিষয়টা কীরকম জলের মতো সোজা লাগে না? কথা ছড়ানো হচ্ছে, কোথাও পুজোয় কোনো সমস্যা নেই, সঙ্গে হিন্দু মুসলমান করে এইটাকে কলুষিত করার কোনো অধিকার কোনো রাজনৈতিক দলের নেই। এইসব করে বিজেপি বাংলায় মানে মাটিতে পা রাখতে পারবে না। সরস্বতী পুজো করে যে লোকে পুরুত খুঁজত, আর শিক্ষক আর ছাত্রছাত্রীরা অভিভাবকরা মিলে করত। পুলিশের দরকার হচ্ছে কেন? মমতা ব্যানার্জি এমন করেছেন পুলিশ মন্ত্রী হিসেবে যেখানে পুলিশ ছাড়া সরকারের অন্য কোনো বিভাগের অস্তিত্ব আর নেই। তার শিক্ষা দপ্তর কী করছে? সেখানে তো শিক্ষামন্ত্রী গেলে তো লোকে পিছু ধাওয়া করবে।
আর কেন নিরাপত্তা নেই ছাত্রছাত্রীদের, কার জন্য নেই? একটা কলেজে 3টে সেকশন, তো মর্নিং বা 3টে কলেজ, আমরা এখানে করব, তোমরা দোতলায় যাও, আমরা এই মাঠে করব, তোমরা পেছনে যাও, এই ধরনের কিছু বিবাদ টিবাদ হতে পারে, কিন্তু পুজো করতে দেবো না, এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। ইচ্ছাকৃতভাবে অহিন্দু কোনো ছাত্রদের টার্গেট করে অত্যন্ত কুরুচিকর একটা অপপ্রচার হচ্ছে। এগুলো হচ্ছে নিজেদের মধ্যে একটা অসভ্যতা। যোগেশ চৌধুরী কলেজে আমিও পড়েছি, এর অসভ্যতা। এখানে সবাই মিলে একটা পুজো করবে, এটার মধ্যে রেষারেষি এ করবে ও করবে, এটা কেন থাকবে? সবাই মিলে একসাথে করবে। এটা সরস্বতী পুজো তো একটা আনন্দের দিক, এবং ধর্মীয় অনুষ্ঠানের থেকেও সরস্বতী পুজো বাঙালির কাছে একটা কালচার। কি কঠিন একটা দায়িত্ব মুখপাত্রের, আমি সেটাই ভাবছিলাম। ভাবুন তো, সেই তিলোত্তমার সময়টায় যখন চারপাশে সাধারণ মানুষ পথে নেমে পড়েছেন, একমুখী তাদের চিন্তাভাবনা, সবাই প্রতিবাদী, নিরাপত্তা নিয়ে মহিলারা মুখ খুলছেন, ঠিক সেইখানে দাঁড়িয়ে যখন তৃণমূলের একজন নেতাও কোনো মুখ খুলছিলেন না, মুখ একদম পুরো জিপ লক লাগিয়ে দিয়েছিলেন আর কি, ঠিক সেই সময় একা একা এই কুণাল ঘোষ কিন্তু লড়ে গেছেন, তৃণমূলের বক্তব্য রেখেছেন। এটা দলের প্রতি তার একাত্মতা, দলের প্রতি তার দায়িত্ববোধ, এগুলো তো সব ঠিকই আছে, কিন্তু কত কঠিন ছিল বলুন তো। ওরকম সূর্য পূর্ব দিকে উঠছে, এটাকে না না ওটা পূর্ব দিকে উঠছে না, ওটা জাস্ট কালক্রমে ওই দিকটাকে পূর্ব দিক বলা হচ্ছে বলে বলা হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠছে। আসলে সূর্য পূর্ব দিকে ওঠে না, সূর্য যেদিকে ওঠে সেদিকে ওঠে, কিন্তু ওটাকে বিরোধীরা পূর্ব দিক বলছে। এই সমস্ত ব্যাখ্যা দিতে হচ্ছে, কঠিন কাজ কত ভাবুন তো। এখনও সেরকম হয়ে যাচ্ছে, বাধা নয়, রেষারেষি। এতদিন যা দেখেছেন সব ভুল, সব ঝুট। হরিণঘাটা বাদ দিয়ে যেখানে যেখানে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেখানে সেখানেই এটাই এখন তৃণমূলের বিশ্লেষণ, ব্যাখ্যা। রেষারেষি নতুন শব্দ, ব্যতিক্রমী আগে একটা শব্দ ছিল। এই শব্দবন্ধগুলো যত ঘটনা ঘটে, যত লোকে বিপাকে পড়ে, তত বেশি নতুন নতুন এরকম একটা করে শব্দ তৈরি করে ফেলে। এমনিতেই রেষারেষির তত্ত্বটা খুব ভালো, যুগে যুগে বিভিন্ন ক্ষেত্রে এই রেষারেষির থেকে বহু কিছু হয়। এই যে আমাদের এখানে মোহনবাগান ইস্ট বেঙ্গল, বা ওই আগে বাংলাদেশে ছিল আবাহনী মোহামেডান, বা ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড, এরকম সব বিখ্যাত বিখ্যাত যে ডার্বিগুলো আছে, মানে এগুলো তো এই রেষারেষির থেকে। বিভিন্ন জাতিগত রেষারেষি, হ্যাভস নটদের লড়াই, মানে সর্বহারাদের সাথে ধনীদের লড়াই, এরকম অনেক কিছু বিবিধ ধরনের কারণের জন্য এগুলো মূলগত একটা সংঘাতের জায়গা তৈরি হয়ে গেছিল। চলছে এখনও অন্যভাবে সংঘাত, কিন্তু খেলার মাঠে হলো সংঘাতটা তো আছে। ঠিক সেই জায়গাটাই তুলে নিয়ে এসছে তৃণমূল এই ক্ষেত্রে। কুণাল ঘোষরা সেটাই বলছেন। যোগেশচন্দ্র ডে কলেজ আর ল কলেজ, শিলিগুড়ি কলেজ আর শিলিগুড়ি কমার্স কলেজ, দুটো আলাদা আলাদা কলেজ কিন্তু মূলগতভাবে এক। সেইখান থেকেই লড়াইটা শুরু। ঠিক যেরকম এই বাংলায় দুদল মানুষ, ওই বললাম, একদল ছিন্নমূল ওপার বাংলার থেকে আসতে বাধ্য হওয়া, আর একদল যারা এখানকার তারা বাসিন্দা, আদিবাসিন্দা, হয়ে গেল বাঙাল ঘটি, হয়ে গেল মোহনবাগান ইস্ট বেঙ্গল। ঠিক সেরকমই দেখিয়ে দিলেন। আলাদা আলাদা ইউনিয়ন হয়ে গেছে, তাদের মধ্যে পুজো নিয়ে রেষারেষি, আর সেই জন্যেই এই পরিস্থিতিটা একটু অন্যরকম হয়েছে। এবার এইটা নিয়ে যে মুহূর্তে আপনি ভাবতে শুরু করবেন, তখনই দেখবেন আসল জায়গাটা থেকে কী অদ্ভুতভাবে আপনার নজরটা ঘুরে যাচ্ছে। এটাই যদি কুণাল ঘোষদের বক্তব্য হয়, তাহলে কিন্তু পাল্টা বলার সুযোগটাও থাকছে। একই ক্যাম্পাসে মর্নিং, ডে আর ইভিনিং কলেজ তো চলে, তিনিই তো বললেন। প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা পুজো হয়, তিনিই তো বললেন। এই রীতি বা রেওয়াজটা তো আজকের নয়, কিন্তু আজকে যেটা নতুন হলো সেটা আগে কেন হয়নি? আজকে যে পুলিশ নামিয়ে পুজোর আয়োজন করতে হলো সেটা কেন আগে হয়নি? রেষারেষিটা কি হঠাৎ টপ করে এসে পড়লো এই 2025-এ? কিন্তু প্রশ্নটা সেটাও না। এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলোই আসলে হোক, এটাই সবাই চান। কারণ আসল প্রশ্নটা অন্য। প্রশ্নটা কি শুধু ওই মৃন্ময়ী প্রতিমার নিরাপত্তা? প্রশ্নটা কি শুধু ওই ধর্মীয় বিশ্বাসের সংঘাতের, বা ধর্মকে
আফিম ধরলে তার মৌতাতের, নাকি তার বাইরে অন্য কিছু? সে কথা বলতে গেলে কিন্তু আজকে আরও কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত না বললেই না। দেখুন, সোজা সাপটা কথা, রাজনীতি যা করে জনগণের মঙ্গলের জন্য, ইজম টিজম কিচ্ছু নেই, ইজম টিজমের কোনো বালাই নেই। বিষয়টা একটা সুন্দর প্রশাসনের। ভালো কথা বললাম, কিন্তু দেখুন, রাজনীতির এর থেকে ভালো বিজ্ঞাপন, সব পার্টির এর থেকে ভালো বিজ্ঞাপন আর কিছু হয় না। তাদের জন্য এর থেকে স্বস্তির জিনিস আর কিছু হয় না, কারণ এই ইজম টিজমগুলো তুলে ধরার মধ্যে দিয়ে একটা বদহজমের ব্যাপার থাকে সমস্ত রাজনৈতিক দলের। কারণ ওই ইজম টিজমগুলোকে বাস্তবে সেটাকে আবার পেশ করাটা, সেটা তো কোনোদিন হয়ে ওঠে না, ফলে কোথাও গিয়ে সেটাকে আবার ডিফেন্ড করতে হয়। দেখুন, বিষয়টাকে খণ্ড ক্ষুদ্র করে না দেখে একটু বড় করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আসল বিষয়টা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হলো, তার সুযোগ শুধু বিজেপি নয়, তৃণমূল বা সিপিআইএমও নিতে চাইছে। এমন সুযোগ আরজিকর আন্দোলনের সময়ও আসেনি। রাজনীতির সামনে, রাজনৈতিক পার্টিগুলোর সামনে এমন একটা পরিস্থিতি যেখানে সবার জন্য কিছু না কিছু পাওয়ার আছে। তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর যে আন্দোলনটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল, সেই অরাজনৈতিক আন্দোলনে রাজনীতি ঢোকানোর সম্পূর্ণ কৃতিত্বটা একটা সময় পর থেকে দেখুন, খেয়াল করে, বামেদেরই দিয়ে যাচ্ছিলেন শাসক দলের নেতারা। তাই বিজেপি নেতারা, তাদের একটা বিকল্প কিছু দরকার ছিল। সেই জন্যই ওই বিজেপি নেতারা, তারা ওই মৃন্ময়ী প্রতিমার নিরাপত্তা নিয়ে যতটা উদ্বিগ্ন, চিন্ময়ীদের সুরক্ষার বিষয় ততটা নন। তাদের কি মনে হচ্ছে বিষয়টা নারী নিরাপত্তার ইস্যুতে ঘুরে গেলে আবার তিলোত্তমা আন্দোলনের মতো বামেদের ভাগ্যেই শুধুমাত্র শিখে ছিঁড়ে যাবে, তাদেরই আবার কৃতিত্ব দিয়ে ফেলবে তৃণমূল? নাহলে যে সাব্বির আলীর বিরুদ্ধে কলেজে এই সরস্বতী পুজো আটকানোর অভিযোগ উঠছে, যে অভিযোগটাকে কেন্দ্র করে ওই কুণাল ঘোষ ধর্ম সব কথাগুলো টেনে নিয়ে আসতে পারছেন, যেগুলো নিয়ে সোচ্চার হচ্ছে বিজেপি, সেই একই ছাত্র নেতার বিরুদ্ধে তো কলেজের ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থাকলেও সেটা নিয়ে তেমন কথা হচ্ছে না কেন? অথচ উপাদান তো কিছু কম ছিল না। যে রাজ্যে গত 6-7 মাসে 7টা খুন আর ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, হ্যাঁ, শাসক দল অবশ্য বলবে তার মধ্যে কতগুলোকে ধরে সঙ্গে সঙ্গে ফাঁসির ব্যবস্থা হয়েছে। ভাবুন, ঘটনাটা তো ঘটেছে। সে ঘটনাটা দেখুন, তার থেকে বড় হয়ে দাঁড়িয়েছে তার শাস্তি কী হচ্ছে সেই ঘটনাটা। আসলটার থেকে লক্ষ্য না, উপলক্ষ্যটাকে বড় করে দাও। এই রাজ্যের রাজধানী শহরের একটা কলেজে ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছেন, এবং সেই নিরাপত্তার অভাবটা তৈরি হচ্ছে শাসক দলের ছাত্র সংগঠনের এক নেতার জন্য। এই কথা বলার সুযোগ তো বিরোধীদের করে দিয়েছিলেন কলেজের ছাত্রীরা, তাহলে তারা করলেন না কেন? কেন বলবো না তোমাদের সাথে? আমি কথা বলছি। আজকে সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব? হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এই বিষয়ে, এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং রেপ দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে তুলে মেরে ফেলে, এবং হাতে বাস তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডির প্রেসিডেন্ট মালা রায় আছেন। আমরা পুজো দেখব, বেরিয়ে যাব। যোগেশচন্দ্র কলেজে গেছিলেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন
কিছু ছাত্রী কাঁদতে কাঁদতে করা অভিযোগগুলোকে শুনলেন। কলেজে ঢুকলে বাঁশ পেটা করার হুমকি দেওয়া হয়েছে। দুদিন পরে যখন পুলিশ প্রোটেকশন থাকবে না, তখন বহিরাগতদের থেকে কে বাঁচাবে তাদের? কলেজের ভেতর বহিরাগতদের জন্য নিরাপত্তার অভাব বোধ করছেন সেই কলেজের ছাত্রীরা, যে কলেজের ছাত্রী ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই কলেজের বর্তমান পড়ুয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেন? কারণ তারা নিজেরাই বললেন, শিক্ষামন্ত্রীর সামনে উগরে দিলেন মনের ক্ষোভ। ক্ষোভ না, এটাকে আতঙ্ক বলতে পারেন। কারণ শিক্ষামন্ত্রী গিয়ে বিক্ষোভের সামনে পড়েননি, তিনি শুনতে চেয়েছেন, একটা সহানুভূতিশীল মন নিয়ে এদের পাশে দাঁড়াতে চেয়েছেন। তারা যখন দেখছেন যে শিক্ষামন্ত্রী শুনবেন, তারা তাদের বক্তব্য বলেছেন। হয়তো গোটা বিষয়টায় পরিস্থিতিটা ওই বিক্ষোভের মধ্যে থেকে নিয়ন্ত্রণে খানিকটা নিয়েও এসেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই সহনশীল মনোভাবটা। কিন্তু আসল প্রশ্নটা, দুদিন পরে যখন নিরাপত্তা থাকবে না, তখন এই ছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে তো? যেগুলো তিনি শুনলেন সেগুলো তিনি ঠিক জায়গায় পৌঁছে দেবেন তো, এবং সে অনুযায়ী ব্যবস্থা হবে তো? কারণ মুখ্যমন্ত্রী যে দলের নেত্রী, যে কলেজের তিনি ছাত্রী, সেই কলেজেরই ছাত্রীদের ধর্ষণ করার হুমকি দিয়েছেন তার দলেরই এক ছাত্র নেতা। এই অভিযোগটা তো উঠেছে, জানিয়ে থানা পুলিশ তো হয়েছে। কলেজের অধ্যক্ষ পর্যন্ত বলছেন যে কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে ক্যাম্পাস শাসন করেন এই সাব্বির, কিভাবে তার ভয়ে ছাত্র ছাত্রীদের সিঁটিয়ে থাকতে হয়। যে অভিযোগের পেছনে রাজনৈতিক অভিসন্ধি, সেটাও খুঁজে পাওয়া গেছে, তৃণমূল খুঁজে পেয়েছে। এমনকি অধ্যক্ষ যেহেতু পছন্দসই কথা বলেননি, তার রাজনৈতিক পরিচয় নিয়েও তারা প্রশ্ন তুলে দিয়েছে। তৃণমূলে তারা বারবার বলছেন যে একজন সংখ্যালঘুর নাম জড়িয়ে যাওয়ায় এই যোগেশচন্দ্র কলেজের পরিস্থিতি নিয়ে অযথা রাজনীতি হচ্ছে। সে তো পুজোর দিকটা, ধর্মের সঙ্গে ধর্মকে মিলিয়ে টিলিয়ে দিয়ে জটিল করার যে পারদর্শিতা, সেটা রাজনৈতিক নেতাদের আছে, সেটা আমরা জানি। কিন্তু ধর্ষণের অভিযোগ, সেটা তো গুরুতর। সেখানে তো কে ধর্ষণের অভিযোগ দিচ্ছেন, কাকে দিচ্ছেন, সেটা ম্যাটার করে না। সেখানে কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু, সেটা আদৌ সেটা নিয়ে মাথা কামানোর কিছু আছে নাকি? যদি কেউ এই ধরনের কোনো হুমকি দিয়ে থাকে কোনো ছাত্রীকে, সে তো যে কোনো সময় অপরাধ, যে এরা অপরাধ করছে সে অপরাধী, সিম্পল। নাকি অভিযোগ উঠলে সেটা গুরুত্ব দিয়ে বিচার করা উচিত, এইটা ভাবতে ভুলে গেছেন সবাই। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথা শুনলে কিন্তু সন্দেহ হতে পারে যে এই সাব্বির আলীর বিরুদ্ধে ওটা অভিযোগগুলো শাসক দল আদৌ গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করছে কিনা। কারণ যে জায়গাটায় যত বেশি অস্বস্তি থাকতে পারে, সেই জায়গাটাকে তত বেশি গুরুত্বহীন করে দেওয়ার একটা স্টান্স কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে। এবার শাসক দল যদি গুরুত্ব না দেয়, তাহলে কি থানায় জানিয়ে সেখানে অভিযোগ করেও কোনো লাভের আশা করবেন এই ছাত্রছাত্রীরা? বলছে এরপর যদি তোকে কলেজে দেখি, কলেজ থেকে বেরো, যদি এরপর কলেজ দেখি, এখন তো মেয়েরা মেরেছে, পরে ছেলে দিয়ে রেপ করাবো, আমাকে এই কথা বলেছে। মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো। যে কলেজের কোনো ছাত্র বা ছাত্রী যারা এই শব্দবন্ধ উচ্চারণ করেছে, তারা ছাত্র নয়, তারা ছাত্র নয়, তারা ছাত্র নয়। বলছি সাব্বির আলীর বিরুদ্ধে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না? সেটা তো পুলিশ বলতে পারবে, পুলিশের কর্তারা বলতে পারবে। আসলে আমাদের দেশে আইনটা কি, ঘটনাটা বিয়ন্ড লিমিট যখন চলে যায়, যখন সাব্বির আলী শেখ শাহজাহানে রূপান্তরিত হয়, তখন পুলিশ ব্যবস্থা নেয়। যে যারা বিক্ষোভ করছিল তাদের মধ্যে মহিলা ছিল কিনা আমি জানি না, তবে তাদেরকে যদি ধর্ষণ করার কথা কেউ বলে থাকে, সেই ধর্ষণটা কে বলেছে না বলেছে আমি এইটুকুনি জানি না। তবে ধর্ষণটা তো নিশ্চয়ই অন্যায়, যদিও কোর্টের এ অভিযোগ, যদিও কোর্টের এ আছে যে যদি পরস্পর অনুমতি নিয়ে করে তাহলে সেটা আইনের পক্ষে পড়বে, আইনের বিরুদ্ধে যায় না।
বেশ মজা করে বললেন না মদন মিত্র? ভাল লাগলো বলে নিশ্চয়ই তার, যে কী সুন্দর একটা বেশ একটা সস্তা জিনিসকে তিনি একটা বেশ অত্যন্ত গুরুগম্ভীর বিষয়ের মধ্যে প্লেস করে দিতে পারলেন, সেটাকে হালকা করে দিলেন। হালকা করার মতোই বিষয় নাকি এটা? কালো চশমা পরে থাকলে কারা অভিযোগ করছেন সেটা জানা যায় না বুঝি। মদন মিত্র কি নিজের নামের প্রতি সুবিচার করলেন, নাকি বলতে চাইলেন সরস্বতী পুজোর পরেও কলেজে পুলিশি নিরাপত্তাটা ঠিক কতটা জরুরি? কারণ সবাই তো এইরকমই ভাবছেন। শুনলেন তো বক্তব্যগুলো। আর কামারহাটির বিধায়ক তিনি আর যাই বলুন, ধর্ষণটা যে অপরাধ অন্যায় সেটা কিন্তু বলেছেন। আমরা এইটুকুনি নিচ্ছি, আর তাই বলছি, যেখানে সম্ভাব্য অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ, সেখানে শুধু মাটির প্রতিমা নিরাপত্তার ব্যবস্থা করলেই যথেষ্ট, নাকি অপরাধের বিন্দুমাত্র সম্ভাবনা থাকলে সেটা যাতে একদম অঙ্কুরেই বিনাশ করে দেওয়া যায় সেইটার দিকে নজর দেওয়া উচিত। নিরাপত্তার বন্দোবস্ত হওয়াটা কতটা জরুরি বুঝতে পারছেন? শুধু পুজো নিয়ে গণ্ডগোল হলে কি ওই শিক্ষামন্ত্রী কলেজ পরিদর্শনে যেতেন? শুভেন্দু অধিকারী হরিণঘাটায় গেছিলেন, ব্রাত্য বসু যোগেশচন্দ্র কলেজে গেছিলেন, দুজনের উদ্দেশ্য কি একই ছিল? হরিণঘাটায় যাতে পুজো হয় সেজন্য রাজনৈতিক চাপ তৈরি করতে গেছিলেন শুভেন্দু অধিকারী, পুলিশ প্রশাসনকে চাপে রাখতে গেছিলেন, কারণ তাদের ন্যারেটিভের সঙ্গে এই বিষয়টা খাপ খেয়ে যায়। যত বেশি করে তারা প্রমাণ করতে পারবেন যে ধর্মের রক্ষাকর্তা তারাই, পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে দেবীকে রক্ষা তারা করছেন, সেটা তাদের জন্য ইনসেন্টিভ, সেটা তাদের জন্য বাড়তি প্রচার, সুবিধে ভোটের ময়দানে। কিন্তু শিক্ষামন্ত্রী এই ন্যারেটিভে তিনি যদি গিয়ে থাকেন যোগেশচন্দ্র কলেজে, তাহলে তো তিনি কোথাও গিয়ে ওই বিজেপির যে ন্যারেটিভ সেই ন্যারেটিভে পা দিয়ে ফেলতেন, বিজেপির তৈরি করা মাঠে খেলতে নেমে পড়তেন। তার রাজনৈতিক সূক্ষ্ম বুদ্ধি নিয়ে কোনো রকম সংশয় আমাদের নেই। সুতরাং তিনি নিশ্চয়ই ওই বিজেপির জুতোয় পা গলাতে যাননি। যোগেশচন্দ্র কলেজে পুলিশি পাহারা দিয়ে যে সরস্বতী পুজো করতে হবে সেটা তো আদালতই বলে দিয়েছিল। হাইকোর্টের নির্দেশের পর তো আর পুজো হওয়া নিয়ে কোনো সংশয় ছিল না। তাহলে তারপরেও ব্রাত্য বসুকে ওই কলেজে যেতে হয়েছিল কেন? দেখুন, দুটো কারণ হতে পারে। এক, সেখানে সরাসরি শাসক দলের ছাত্র সংগঠনের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এবং দুই, শুধু পুজো নয়, কলেজ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সেই নেতার বিরুদ্ধে নাক গলানোর অভিযোগ উঠেছিল। অভিযোগ কারা জানাচ্ছিলেন? তারাও ছাত্রছাত্রী। তাই এটা শিক্ষামন্ত্রীর ডাইরেক্ট এখতিয়ারের মধ্যে পড়ে। তাই বিষয়টা তিনি সরেজমিনে খতিয়ে দেখতে গেছিলেন। আর ওই কলেজের ছাত্রীরা শাসক দলের ছাত্র সংগঠনের নেতাদের ধর্ষণের হুমকির মুখে পড়ছেন, এই অভিযোগের গুরুত্ব বিচার করে ব্রাত্য বসু গেছিলেন। আমি নিশ্চিত তিনি হয়তো ছাত্রছাত্রীদের কনফিডেন্স দিতে গেছিলেন, কারণ শিক্ষামন্ত্রী হিসেবে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধিটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে তো সেটা সমবেতভাবে হওয়া উচিত। প্রথমে ওই আরজিকর ইস্যুতে কুণাল ঘোষ ছাড়া কেউ মুখ খোলেননি, বলছিলাম এটা যেরকম সত্যি, তেমন এটাও তো ঠিক যে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসার পর আরজিকর আন্দোলনকে এক সুরে আক্রমণ করেছেন তৃণমূলের যাবতীয় নেতা, টপ টু বটম। যারা একটু অন্য সুরে কথা বলার চেষ্টা করেছেন তাদের উপর তো দলীয় শাস্তির খাড়া নেমে এসেছে। তাহলে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের বেলায় অন্যরকম হচ্ছে কেন? ব্রাত্য বসু পড়িয়াদের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন, আর মদন মিত্র তাদের শুধু ঠাট্টা করলেন তাই নয়, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগকেই একদম লঘু করে দিলেন। আর কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেছেন, যোগেশচন্দ্র কলেজের যে সমস্ত ছাত্রীরা কান্নায় ভেঙে পড়েছেন তারা নাকি নাটক করছে।
কান্নাকাটি করেছেন, তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন। তো সুতরাং এখন একটা যে কোনো কারণে একটা কেঁদে ফেললেন, তো এখন এতগুলো ক্যামেরা দেখেছেন, জানেন কোনটা বললে আর কি করলে চারটে খবর ব্রেকিং নিউজ হিসেবে যাবে। এবার কারুর পরামর্শে সেটা বলেছেন, পরের বারে নাটকে দেখবেন ওদের কলেজের যে নাটক আসবে কান্নার রোল করবে। সাবির আলী না হয় যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। তো কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কী করবে? সাবির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো। নিরাপত্তা কতটা আছে সেই নিয়ে কোয়েশ্চেন এখনো আছে। এটার পরে পুলিশ প্রোটেকশন পাবো না, কি হবে আমরাও জানি। আপনার নামে যে অভিযোগ আসছিল সেটার কি আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখনই বলবো। TV9 তো বলবোই না, আমি বলবো না। শ্বশুর কাঁদে মেয়ের শোকে, বর হেসে কয় ঠাট্টা। খাপছাড়া কাব্যগ্রন্থে বর এসেছে বীরের ছাদে কবিতাটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ দুটো লাইন হঠাৎ করে মনে পড়ে গেল। আরও একটা কথা মনে পড়ে গেল, বেশি কথা বললে বোকা কথা হয়। দেখুন, আইন কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের যে মেয়েদের বাঁশ পেটা করার হুমকি, সেটা নিয়ে মদন মিত্রর বক্তব্যটা শুনলেন। বেশি কথা বললে কি হয়? মেয়েরা শিক্ষামন্ত্রীর সামনে কাঁদছেন আর শাসক দলের নেতা বলছেন সব নাটক। হ্যাঁ, নাটক, কারণ নাটক তো সমাজেরই দর্পণ। শিক্ষামন্ত্রী নিজে তো নাট্যকার, তিনি বিষয়টা বিলক্ষণ জানেন বলেই ওই নাটকের মধ্যে সামাজিক বাস্তবতা লুকিয়ে থাকার আশঙ্কায় ভুগছিলেন বলে আমার বিশ্বাস। আর সেটা খুঁজতেই ছুটে গেছিলেন বলে আমার বিশ্বাস। নাকি আসল নাটক ওই কান্না নয়, পুলিশি নিরাপত্তায় যে সরস্বতী পুজো হচ্ছে সেটাই নাটক, যেখানে জ্যান্ত সরস্বতীদের বাঁশ দিয়ে পেটানোর কথা বলা যায়, সেখানে মাটির প্রতিমার পুজোর উপাচারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার থেকে বড় তামাশা আর কি হতে পারে বলুন তো? কয়েক মাস আগের কথা মনে পড়ছে। পাঁশকুড়ার এক কোয়েট স্কুলে এক ছাত্র এক ছাত্রীকে হুমকি দিয়েছিল আরজিকর করে দেবে। শিক্ষক ছাত্রটাকে বকাবকি করেছিলেন, আর তার বাড়ির লোকজন এসে তার জন্য স্কুলে হাঙ্গামা করেছিল, শিক্ষককে ধরে পিটিয়েছিল। স্কুল তো সরস্বতীর মন্দির। এই যদি পরিস্থিতি হয় তাহলে আদালতের নির্দেশে মূর্তির পাশে পুলিশ দাঁড় করিয়ে লাভ কি? রাজনীতি করার আরও একটা সুযোগ ছাড়া যে তো কোনো লাভই নেই। পুজোর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে রাজনীতির কারণে, পুজোকে নিরাপত্তা দিতে হচ্ছে এই রাজনীতির কারণে। তৃণমূল নেতারা কিছু ঘটলেই ঘাড় ঘুরিয়ে ওই বাম জমানা দেখান, কিন্তু বাম জমানায় তো পুলিশ দিয়ে পুজো করতে হয়নি। তাই হয়তো এখন তৃণমূল নেতারা ঘাড় ঘুরিয়ে বাম জমানার দিকে তাকাচ্ছেন না, বরং ঘাড় উঁচিয়ে উত্তরপ্রদেশের দিকে তাকাবেন। অযোধ্যায় এক দলিত তরুণীর বিভৎস দেহ উদ্ধার হয়েছে। তাকে গণধর্ষণ করে গ্রামের পাশে এক নালায় ফেলে যায় খুনিরা। একে দ্বিতীয় নির্ভয়া কাণ্ড বলছে জাতীয় সংবাদ মাধ্যম। যোগী প্রশাসনকে তুলোধনা করছে বিরোধীরা। আর আমাদের রাজ্যেও নেতারা বলা বলি শুরু করেছেন, করুন, 100 বার করুন। অযোধ্যায় রাম মন্দির নিয়ে যদি বাংলায় আলোচনা হতে পারে, তাহলে অযোধ্যায় নারকীয় ধর্ষণ নিয়েও এখানে প্রতিবাদ উঠতে পারে। প্রশ্ন উঠতেই পারে, রাম তো দলিত তরুণীর অভিযোগে নিজের স্ত্রীকে বনবাসে পাঠিয়েছিলেন। এ কেমন রামরাজ্য প্রতিষ্ঠা হলো যেখানে দলিত তরুণীকে এরকম নির্মমভাবে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়? কুম্ভে গিয়ে যদি আমাদের রাজ্যের বাসিন্দারা নিথর হয়ে ফেরেন, তাহলে কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলার আলবাত অধিকার রয়েছে আমাদের। আজও তো শাহী স্নান ছিল, আর দূরবীনে চোখ পেতেছিল গোটা দেশ। যোগীও তো মনিটরিং রুম থেকে আমার ধারণা দুরু বুকেই সতর্ক নজর রেখেছিলেন। আজ অপ্রীতিকর কিচ্ছু ঘটেনি, সব কটা আখড়া নির্বিঘ্নে শাহী স্নান সেরে ফেলেছে। উত্তরপ্রদেশের অযোধ্যার প্রয়াগরাজ নিয়ে 1000 বার প্রশ্ন তোলার অধিকার তৃণমূল নেতাদের রয়েছে, কিন্তু তা যেন আমাদের রাজ্যের নগ্নতা আড়াল করার কাপড় না হয়। সরস্বতী পুজোর অশান্তির থেকেও যেটা উদ্বিগ্ন করেছে জানেন তো, সেটা হলো ওই বাঁশপেটা করার হুমকি আর
ধর্ষণ করার হুমকি। এতগুলো রাত দখলের পরেও যদি শাসক দলের উদ্ধত ছাত্রনেতার মুখ দিয়ে এরকম আস্ফালন বেরোয়, তাহলে কিন্তু বুঝতে হবে সত্যি গতিক সুবিধের নয়। আর তা যে নয় তার জলজ্যান্ত প্রমাণ তো সাবিত্রী মিত্র, প্রাক্তন নারী আর শিশু কল্যাণ মন্ত্রী, শাসক দলের বিধায়ক। পুরাণের সাবিত্রী স্বামী সত্যবানকে বাঁচাতে যমরাজকে ধর্ম সংকটে ফেলে দিয়েছিলেন, আর তৃণমূল শাসনে মালদহের সাবিত্রী মিত্র কার্যত যমরাজকে ফাঁকি দিয়ে বেঁচেছেন। শনিবার রাতে ইংরেজবাজারের ধরমপুরের কাছে একটা সন্দেহজনক গাড়ি একাধিকবার নাকি তার গাড়িকে ধাক্কা মারে। একসময় কোনো রকমে ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে পুলিশে খবর দেন তৃণমূল বিধায়ক। সাবিত্রী মিত্রের সন্দেহ তাকে প্রাণে মেরে ফেলতেই হামলা চালানো হয়েছে। এরা আমাদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা হচ্ছে। হ্যাঁ। উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করবে। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। এখন আরও দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে, আক্রান্ত তৃণমূল, আক্রমণকারী তৃণমূল। আমি মনে করছি যেটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। না, মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব। যে তৃণমূল নেতা খুন হয়েছিল বাবলা সরকার, সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই, অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই। অর্থাৎ তৃণমূলের মধ্যে পয়সার ভাগাভাগি, এমনকি ব্যারাকপুরেও তাই, পয়সার ভাগাভাগি, তোলাবাজি, বালি, মদ, লোটো কে চালাবে এই নিয়ে লড়াই। তৃণমূলের কোনো নেতা আসলে যে সুরক্ষিত বোধ করেন না এই রাজ্যে পুলিশ মন্ত্রীর আমলে, সেটা তো দিনের পর দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তৃণমূলের নেতারা যে কার্যত নিজেদের এই যে ভাগাভাগি, কাটমানি, ভাগবাটোয়ারা, এইসবের উন্মত্ততায় এমন হয়ে গেছেন যে উল্টো অংশের লোক, নিজের দলের উল্টো অংশের লোক নাকি এ পক্ষ ওপক্ষকে তাকে খুন করতে দ্বিধাবোধ করছেন। গত 13 বছরে পশ্চিমবাংলাকে এই জায়গায় নামিয়ে এনেছে তৃণমূল। এই বিষয়ে এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই, কারণ যিনি বলেছেন তিনি যথেষ্ট সিনিয়র এবং তিনিও আবার আমাদের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। এর বাইরে এই মুহূর্তে বলার কোনো বিষয় নেই। গাড়ি চালানোর সময় সামনে বাম্পার চলে এলে না ব্রেক কষতে হয়, এটা বেসিক, এটা ড্রাইভাররা জানেন। যদি ব্রেক না কষেন তাহলে ঝাঁকুনি হবে, এটা ইম্প্যাক্ট, ফল। এবার খেয়াল করে দেখুন, বাম্পারে ব্রেক না কষায় কেউ যদি ঝাঁকুনি খান, তাহলে ঝাঁকুনি খাওয়ার পর অটোমেটিক কিন্তু ওই ব্রেকের উপর পা চলে যায়। এটা হলো বেসিক রিফ্লেক্স। তৃণমূলে বোধহয় এখন এই বেসিক রিফ্লেক্স হচ্ছে। গত ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এ সমস্ত প্যাক জানি না, তখনই সবার মনে পড়ে গেছিল বঙ্গ রাজনীতিতে আই প্যাকের সঙ্গে কার নাম জড়িয়ে, ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবাই জানে তার হাত ধরেই বাংলায় অভিষেক হয়েছিল আই প্যাকের। 19-এর লোকসভায় তৃণমূলের সামনে যে বাম্পার এসে গেছিল সেটা তৃণমূল হয়তো খেয়াল করেনি, তাই ব্রেকও কষেনি ঠিক মতো, ঝাঁকুনি খেতে হয়েছিল। তার ইম্প্যাক্ট হিসেবে ওই তারপরে পরবর্তী ক্ষেত্রে ওই ঝাঁকুনি খাওয়ার পর ওই বেসিক রিফ্লেক্স মানে প্রতিবর্ত ক্রিয়াতেই আর কি একটা ব্রেকের ওপর পা চলে গেছিল। অভিষেকের সৌজন্যে আই প্যাক চলে এসেছিল যাতে এরপরে সব ঠিকঠাক চলে। গত ডিসেম্বরে আই প্যাকের খাতা প্রায় বন্ধ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অ্যাকাউন্ট ক্লোজড। তিলোত্তম আন্দোলনে এই যাবৎকালের সব থেকে বড় চ্যালেঞ্জের সামনে পড়েছিল শাসক আর সরকার। সেখান থেকে স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ভর করেই 6-6 মানে সব উপনির্বাচনে জিতে তৃণমূল কিন্তু সার সত্যটা বুঝে গেছে। সবার ওপর দিদি সত্য, তাহার ওপরে নাই। ওনার ইমেজই একা দলকে ওই ভোটের বৈতরণী পার করিয়ে দিতে যথেষ্ট। তাহলে এইরকম বাজারে যখন টানাটানি চলছে, টানাটানি তো সব জায়গায়, তাহলে কস্ট কার্টেল করাটা তো একটা কোথাও গিয়ে খুব জরুরি। অকারণ খরচ করার কোনো মানে হয় নাকি? তাই খরচ কমানো, একে একে নিভিচে দেউটি। স্বাস্থ্য, শিক্ষা থেকে সংগঠন, সব জায়গায় আরও একটা জিনিস হচ্ছে,
অভিষেকপন্থীদের ডানা ছাটা হচ্ছে। অভিষেকপন্থীরাই এটা অভিযোগ করেছেন। এবার পাল্টা বলাটা এতদিনে শুরু করেছেন মদন মিত্রের মতো নেতারা। গতকাল TV9 বাংলায় বলেছিলেন পদ পেতে টাকা লাগে তৃণমূলে, সব পদেই টাকার লেনদেন চলে। অনেকেই ভেবেছিলেন রদ বদলের আগে একটু দাম দর করে নিচ্ছেন মদন। পোড়খাও রাজনীতিক তো, ফলে জানেন যে কোন সময় মুখ ঠুক করলে খুললে ভেসে ওঠা যায়। ভেসে উঠলে অনেক সময় মুখ বন্ধ করাতেও, ছোটোবেলায় দেখতেন না বাচ্চা বেশি কাঁদলে তার মুখে লজেন্স দেওয়া হয়, সেরকম ব্যাপার। একটা কিছু যদি ওয়েট হয়ে যায়, এটাই ভেবেছিলেন সবাই, রাজনীতিক চেনা ছবি বা হিসেব আর কি। কিন্তু আজ ফের মুখ খুলেছেন, কেন লেনদেন আর কার জন্য লেনদেন আজকে মানে বই হয়ে এটা বুঝিয়ে দিলেন। সামনে আবার একটা বাম্পার, মানে এর আগের বার যাকে ব্রেক মনে করা হয়েছিল এবার সেই বাম্পার হিসেবে উপস্থিত। ফলে ব্রেকটা কষার টাইম এটাই। এবার ব্রেকটা তিনি কষলেন নাকি তাকে দিয়ে কষানো হলো সেটা জানি না। রাজনীতির অঙ্ক কষা এত সোজা নাকি? আমায় বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনে নমিনেশন দিচ্ছে। আমি আপনাদের সামনে ফেলে দিচ্ছি, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম নেই। এর থেকে বড় পাপ আর হয় না। যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে সে তো বেঈমান। তার নিজে আত্মঘাতী হওয়া উচিত। এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখো, মানুষের সঙ্গে রাখতে হবে না। তোমায় কিছু করতে হবে না, যা করার আমরা করিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আর এজেন্সি ছাড়া করলে কি হবে? কোর্ট মার্শাল হবে। এমনি তো রাজি আছি আমরা। একদম ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জল জীবন মিশনের টাকা কাকদ্বীপের একজন ঠিকাদার 11 কোটি টাকা দিয়েছে আইপ্যাকের অ্যাকাউন্টে 2021 সালে। 18-র পর থেকে বিক্রি হয়েছে সব। প্রধান অঞ্চল সভাপতি ও সব হাইপোর পিএ কালেক্টর এবং নেগোসিয়েশন সব জেলাতে কিছু এজেন্ট ছিল যারা যুবা তৃণমূলের হয়েছিল। আমাকে তাড়িয়ে 11 সালে যুবা তৃণমূল তৈরি হয়েছিল, তারাই কালেক্টর। আবার সে এসেছে ফিরিয়া বলে মাঝে মধ্যে যাত্রা দলে কারা ঢুকে পড়ে জানেন তো? বিবেকরা। দল দুর্নীতির কারণে শেষ হতে চলেছে, এটা দেখেই কি কোথাও গিয়ে বিবেক জাগ্রত হয়েছে মদন মিত্র, তাই বিবেকের ভূমিকায় তিনি অবতীর্ণ। সেই রকমই যে ভূমিকাটা, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। দেখলেন না কীভাবে শুভেন্দু অধিকারী তাকে সমর্থন করলেন? কনফিউশনটা অন্য জায়গায়। এজেন্সির ঘাড়ে সব দোষ দিলেন নাকি যিনি এজেন্সিকে এনেছিলেন তার ঘাড়ে? দেখুন, কাঁধ শক্ত হলে ঘাড় রিজু হয়। কার ঘাড়ে কটা মাথা যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে কিছু বলবেন? এটা কদিন আগেও মনে হতো, আজকাল কিন্তু একটু অন্যরকমই মনে হচ্ছে। কিন্তু যারাই বলছেন নর্মাল কোর্সে, তাদের মধ্যেও একটা সেফটি ভালভ রাখার একটা প্রবণতা আছে, আমরা দেখেছি। কারণ ওই কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না, কখন যে আমে দুধে সব মিশে যায়, তখন কে আঁটি হয়ে গড়াগড়ি খাবেন সেটা কিছু জানা নেই। কিন্তু তাও ওই আত্মঘাতী বাহিনী বলেও তো একটা বিষয় থাকে নাকি, যারা সব জেনে শুনে নিজেদের উৎসর্গ করে দেন, উৎসর্গীকৃত প্রাণ। সেরকম কদিন আগে অভিষেকের হয়ে ব্যাট করছিলেন ভরতপুরের হুমায়ুন কবির, আজ তিনিও চুপ। অর্থাৎ যিনি ব্যাট করছেন, অর্থাৎ মদন মিত্র, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবহন এবং ক্রীড়ার মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং আজ শুধুই বিধায়ক, তার ব্যাটিংটা তো মনে হচ্ছে একদম রেড়ে করে, বলতো না তারু ব্যাটসম্যান, নেমে চোখ কান বুঝে কীরকম বল আসছে সেসব দেখে না, জানতো তার একটাই কাজ বাড়াবাট ব্যাট চালানো, তাই চালিয়ে যাচ্ছেন। আজ কুণাল ঘোষ একটা খুব ইন্টারেস্টিং কথা বলছিলেন জানেন তো? তিনি বলছেন যে মদন মিত্র বড় নেতা, আর যাদের সম্বন্ধে বলেছেন তারা আরও বড় নেতা। এটা দেখে মানে আপনি ভাবুন, দুটো বক্তব্যের মধ্যে কোথাও গিয়ে ওনাকে বিততে পারবেন না। দুটোই সত্যি, দুটোই বিপরীতমুখী কথা, কিন্তু একই সঙ্গে সত্যি যেই রাজনীতিতে হতে পারে, কুণাল ঘোষ কিন্তু সেই পাঠ পড়িয়ে দিলেন আমাদের।
দেখুন, রাম চট্টোপাধ্যায় বলে একজন বিধায়ক ছিলেন তারকেশ্বরে, ওই বাম আমলে, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের। শুরুর জীবনে তার বিরুদ্ধে অনেক রকম ছিল, গুন্ডা তকমা পেয়েছেন, কোথাও কোথাও বিভিন্ন রকম ক্ষেত্রে মানে রায়ট ঠায়টের সময় তার অন্যরকম লড়াকু ভূমিকা ছিল, বিভিন্ন কিছু তার নামে ছিল। পরে ফরওয়ার্ড ব্লক জয়েন করে মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের হয়ে। সেই রাম চাটুর্যে বক্তৃতা করার সময় বলতেন, আমার আগের বক্তা যা বলেছেন তা ঠিক বলেছেন, আমার পরে যিনি বলবেন তিনিও ঠিক বলবেন, এছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। আজ মদন মিত্র তিনি যে বক্তব্যটা রেখেছেন এবং তার প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ যে কথাটা বলেছেন, সেটা শোনার পর এই উদাহরণটা ছাড়া আপনার জাস্ট আর কিছু মনে পড়বে না। একটু অদল বদল করে যদি আপনি ব্যাপারটা দেখে নেন, একটু রাজনীতিক অ্যাঙ্গেল থেকে দেখে নেন এই এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে, তাহলে কি দেখবেন, মদন মিত্র যা বলেছেন তৃণমূল বুঝবে, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা চলছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকই বুঝে নেবে। আপনি আমি এত বোঝারই বা কে বলুন তো, যা বোঝার যা বোঝানোর সে তো ওনারা মানে নেতারাই করে বসে আছে, তারা যেমন বোঝাবেন আমরা না হয় তেমনই বুঝবো। অভিষেক যেভাবে কালকে হ্যারাস্ট হয়েছে 9 ঘন্টা এবং যেভাবে বাঘের বাচ্চার মতো লড়েছে, তাতে আমি এটুকুন মনে করছি যে যোগ্য উত্তরসূরি এই মুহূর্তে আমাদের দলের হাতে রয়েছে। অভিষেকের গায়ে একটা আঁচড় মানে আমার একটা আঁচড়। অভিষেকের একটা স্বাভাবিক অভিষেক বাংলার মানুষ করছে। মদন মিত্র মুখ খুললেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিতেন। বিশেষণগুলো শুনলেন তো, সেই মদন মিত্রই এবার অভিষেককে নিয়ে উল্টো পথে হাঁটলেন, বলে দিলেন সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একই সঙ্গে উচ্চারণ করতেন, আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট তো, মমতা অনেক বড়। ছোট বড়োর ব্যাপার আছে না, অভিষেক ছোট তো, মমতা অনেক বড়। ছোট বড়োর ব্যাপার আছে না। ছোট এবং অনেক বড় সাজানোর পিছনে যুক্তি কি তাও বুঝিয়েছেন মদন মিত্র। মমতা একটা বাংলা ব্যাপী, ভারত ব্যাপী একটা চেহারা, একটা মুখ। সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে, কংগ্রাচুলেশন। সোজা প্রশ্নের সোজা জবাব এলো কি না, অভিষেককে নিয়ে যত প্রশ্ন ততবারই ঘুরিয়ে উত্তর মদনের। আচ্ছা, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে অনেকবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, আজ হঠাৎ কি হলো অভিষেকের নাম নিচ্ছেন না? আমাকে একবার দেখাবেন তো আমার বিবৃতিগুলো, দেখবেন জল মেশানো আছে। কে মুখ্যমন্ত্রী হবে বলার আমি কে? আমি হরিদাস পাল। রবিবারই মদন বিস্ফোরক অভিযোগ করেন, টাকা ফেললেই তৃণমূলের পদ বিক্রি হয়। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি। একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে, টাকার কি ভ্যালু আছে? এরপরই শুরু হয় জল্পনা, দলে পদ বিক্রি হচ্ছে অথচ দলনেত্রী কি কিছুই জানেন না, নাকি নেত্রীকেও নিশানা করেছেন মদন। সোমবার অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক। আমার বক্তব্য কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে কোনোদিন আমাদের বক্তব্য যায়নি। নেত্রীর দুর্নাম কেন হয়েছে তারও চার্জশিট দিয়ে দিয়েছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে পাক লাগবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতি এটা পরস্পর বিরোধী শব্দ। থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। প্যাকওয়ালা ভোট কুশলী সংস্থা আইপ্যাককেই কি নিশানা মদনের? 2019 সালের লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আইপ্যাককে নিয়ে আসেন। তবে কি ঘুরিয়ে অভিষেককেই নিশানা মদনের? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, মদন মিত্রকে নিয়ে 3 খান কথা বুঝলাম। 1, উনি তালে ঠিক। 2, অভিষেক করিয়ে যদি পুনর্বাসন না আসে তাহলে সেই অভিষেকের কোনো মূল্য নেই। আর 3, যতই জল মেশান, জলটা কখন মেশান দেখবেন
চাষ করার আগে প্রথমে জমি চষা হয়, তারপর তাতে জলসিঞ্চন করা হয়, তারপর তাতে ধান রোয়া হয়। গতকাল ওই জমি টমি চষে তারপর এই যে জল মেশানোর কথা বললেন, মানে জল ঢাললেন, আর তারপর আজকে ধান বুনলেন। অর্থাৎ কি বলতে চেয়েছেন, কাকে অ্যাকচুয়ালি অ্যাটাক করতে চেয়েছেন সেটা আজকে পরিষ্কার করে দিলেন। স্টেপ বাই স্টেপ বিল্ড আপ করা বলে, বুঝলেন তো? একে অসাধারণ। এবার এগুলোর মধ্যেও লাস্ট কথা ওই জল মেশানো। জল সেখানে আপনি বেশি দিয়ে রেখেছেন না কম দিয়ে রেখেছেন সেটা ভবিষ্যতে বুঝতে পারবেন, যখন আবার এই বক্তব্যটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে কখনো আপনি কাটাছেঁড়া করতে যাবেন। দেখুন, সরস্বতী পুজোয় বই খাতা দেবী প্রতিমার পায়ের কাছে রেখে দেয় পড়ুয়ারা। এই একটা দিন পড়াশুনো বন্ধ। অথচ দেখুন, আজকের দিনেই ছোটবেলার অঙ্ক কষার কথা মনে করিয়ে দিলেন এই তৃণমূল বিধায়ক মদন মিত্র। ছোট থেকে বড় সাজাও, এই অঙ্ক তো আমরা সবাই কষিনি নিশ্চয়ই। এবার তৃণমূলের অন্দরে ছোট থেকে বড় সাজালেন তিনি, আর বলে দিলেন কে ছোট আর কে বড়। এবার ছোট যে সে কত ছোট সেটা বোঝানোর জন্য পাশে নিজের দাড়িটা শুদ্ধ টেনে দিলেন। খেয়াল করে দেখুন, শুধু বড় বলেননি, বলেছেন অনেক বড় কথা বলে দিয়েছেন। তৃণমূলের ভেতরের সমীকরণটা কি এখন ঠিক এই মুহূর্তে কিভাবে চলছে, কোন রাস্তায় চলছে সেটাই কি বলে দিলেন না তিনি? এটাই বছরের শুরুতে রাজ্যের সব থেকে বড় ধাঁধা, কিন্তু যে বড় সে কত বড়। রদবদলের দিন অনেক উত্তর মিলবে বলেই মনে হচ্ছে। মুখ কেউ দেখতে চায় না, ভারতবর্ষের মুখ হলে তো ভারতবর্ষের আরো বিভিন্ন জায়গায় তাদের সিট আসন থাকা উচিত। কতগুলো আছে। আজকে ব্যানার্জি পরিবারের মধ্যে ক্ষমতার দখল করার জন্য যে লড়াই, সে তো সবাই জানি আমরা। অভিষেক ব্যানার্জিকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জির যত কাছের লোক ছিল তাদেরকে শোকজ বা সাসপেন্ড করা হচ্ছে। যদি দম থাকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন পার্টি খুলে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্যতা, যে অভিজ্ঞতা বা যে স্বচ্ছতা নিয়ে তিনি চলেন, সেটাকে অত সহজে কেউ চেষ্টা করলেও কালিমালিপ্ত করতে পারবে না। কাজেই উনি যে ধরনের কথা বলছেন, এটা দল বিড়ম্বনায় পড়বে। যদি ঘরোয়া ঝগড়া, মাসি পিসির ঝগড়া, কাকা ভাইপোর ঝগড়া, এই নিয়ে এত রাজনৈতিকভাবে আলোচনা করে প্রয়োজন আছে বলে আমি মনে করি। মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের প্রোফাইল ঘেটে দুটো ছবি পেয়েছি, জানেন তো? 14ই জানুয়ারি এই মকর সংক্রান্তির দিন কামরাটির বিধায়ক গঙ্গাসাগরে পুণ্য স্নান করেছেন, কপিল মুনির আশ্রমে পুজোও দিয়েছেন। তাই হয়তো মনে একটা প্রশান্ত ভাব এসছে। আজ সারদা নারদ বেবাগ ভুলে গিয়ে সব পাপ প্যাক ঠ্যাক করে একদম প্যাকের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে। কে বলে বলুন তো, আদি গঙ্গা পচা নালা, সংস্কার হয় না। মদন মিত্র তো দলের আদি প্রবাহকেই আসল পবিত্র স্রোত বলছেন, আর নতুন স্রোত তার চোখে এখন শুধুই বেনজল।